আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনির ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা আজকে আলোচনা করব পুরুষের মনোযৌন স্বাস্থ্য নিয়ে। আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, তাদেরকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে ডক্টর তাইব ইবনে জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং আমার ডানে আছেন ডক্টর গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ডক্টর তায়েব, আমি আপনার দিয়ে শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন যে এই যে আমি বললাম মনোযৌন স্বাস্থ্য, এটি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন? আসলে মনোযৌন স্বাস্থ্য বলতে আমরা শব্দটাকে বলি সাইকোসেক্সুয়াল হেলথ। এটি অনেক কিছুর একটি সমন্বিত অবস্থাকে বোঝায়। যেমন একজন মানুষের যৌনতা সম্পর্কে তার যে চিন্তা, তার যে আবেগ, তার আকাঙ্ক্ষা, তার আচরণ এবং এর সাথে পাশাপাশি তার শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতার যখন সমন্বয় ঘটে বা এই সমন্বিত অবস্থাটাকে আমরা বলি মনোযৌন স্বাস্থ্য। যেমন দেখুন, একজন মানুষ তার মনে থেকে বিভিন্ন ধরনের সেক্সুয়াল চিন্তাগুলি, আবেগগুলি প্রকাশিত হয়, শরীরের মাধ্যমে সে এটার বহিঃপ্রকাশ ঘটায় এবং সম্পর্ক, তার পার্টনারের সাথে সম্পর্ক বা তার সামাজিক অবস্থা এগুলিকে নিয়ন্ত্রণ করে। এই সব কিছুর সমন্বয়ে আসলে মনোযৌন স্বাস্থ্য বলে আমরা বুঝি। থ্যাংক ইউ। আমরা আস্তে আস্তে আরও জানবো। আমি ডক্টর গোলাম মোস্তফা আপনার কাছে চলে আসছি। এই যে আমি শুরুতে বলেছিলাম যে পুরুষের মনোযৌন স্বাস্থ্য, তো আমাদের পুরুষরা কি ধরনের এই মনোযৌন সমস্যায় ভুগে থাকেন? কমনলি কি ধরনের মনোযৌন সমস্যা আপনারা পেয়ে থাকেন? জি, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। মনোযৌন বা সেক্সুয়াল যে প্রবলেমগুলো পুরুষরা যারা নিয়ে আসেন অনেক ধরনের হতে পারে। যদি সবথেকে কমন যদি আমি বলি, সেটা হচ্ছে দ্রুত বীর্যপাতজনিত সমস্যা। মানে টাইম কম, সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু করার পরে যে টাইমটা কম, 1 মিনিটের কম, সেটাকে আমরা বলি দ্রুত বীর্যপাত। আচ্ছা। এরপরে ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষের উত্থানজনিত অসুখ। এরপরে আরও হতে পারে আগ্রহ কমজনিত অসুখ, হাইপার অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার বলি আমরা। এরপর আরও অনেক রকম হতে পারে, সেটা হতে অর্গাজম হচ্ছে না বা বিভিন্ন রকমের মানে কমিউনিকেশন গ্যাপ বা মিসকনসেপশন বা অ্যাংজাইটি থেকে অনেক রকম সিমটমও বা ডিসঅর্ডারও হতে পারে। তবে এইগুলো হচ্ছে প্রধান সমস্যা আর কি। তো স্যার, আপনি এটার প্রসঙ্গে আমাদেরকে আরেকটু বলবেন কিনা, তাহলে লক্ষণগুলো কেমন হয়? রোগীরা আপনাদের কাছে এসে আসলে ঠিক কীভাবে প্রেজেন্ট করে? এই যে আপনি গ্রসেডিংয়ে দ্রুত বীর্যপাত বললেন, উত্থানের সমস্যা বললেন, বা অর্গাজমের সমস্যা বললেন, হ্যাঁ, কিন্তু তারা আসলে এসে কি বলে, বা সরাসরি কিটা প্রকাশ করে নাকি ইনিয়ে বিনিয়ে অন্য কিছু বলে আপনাদেরকে সেটা খুঁজে নিতে হয়? দুইভাবে হতে পারে। একটা হচ্ছে সরাসরি আসেন, হ্যাঁ, সরাসরি আসেন, বলেন যে এই সমস্যাগুলো হচ্ছে। আবার অনেক সময় বলতে চায় না, সংকোচ করে। এখন এই বিষয়গুলো এখনও তো আমাদের সমাজে একটু এখনও ওইভাবে মানে বলতে মানে কমফোর্টেবল না, যথেষ্ট স্টিগমা আছে। বা এই বিষয়গুলো কখন বলবো, কাকে বলবো, কিভাবে বলবো, কতটুকু বলবো, এবং বললে কি মনে করবে, এটা আমার কতটুকু হাস্যকর হবে কেন, লজ্জা পাবো কেন, এই যে সব কিছু মিলে একটা আমাদের একটা ভিতর ব্যারিয়ার কাজ করে, এটা তো আছেই। তো তবু অনেকে ইনিয়ে বিনিয়ে বলতে চায়, তখন আমরা হয়তো ইজি করে নিই বা পরিবেশটা যখন একটু কমফোর্টেবল করি তখন উনি বলতে পারেন। আবার অনেক সময় মানে শারীরিক অসুখটা পরে আসে। অনেকেই এটার জন্য যে সেকেন্ডারি জন্য মানসিক যে সমস্যা হয়, সেটা ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, অন্য অন্য বিষয়ে মানসিক যে স্বাস্থ্যের সমস্যা হয়। কিন্তু এইটার অন্তর্নিহিত কারণ অনেক সময় সেক্সুয়াল প্রবলেমগুলো হয়। তখন আবার সেটা হিস্ট্রি নিতে বা একটু আমরা যখন প্রশ্ন করি তখন সেটা বের হয়ে আসে। আচ্ছা। আবার পাশাপাশিও হতে পারে, একটা মানুষের ডিপ্রেশনও আছে, পাশাপাশি একটা মানুষের ডিপ্রেশন থাকলে তার সেক্সুয়াল অন্য প্রবলেমগুলো হবে, এটাও হতে পারে। তখন আবার পাশাপাশি এটা কিন্তু প্যারালালি চলতে পারে, এভাবে বিভিন্নভাবে আসতে পারে আর কি। তবে যে কোনোভাবে পেশেন্টরা আসে আর কি। আচ্ছা, তাইব ইবনে জাহাঙ্গীর, আপনার কাছে আসছি। এই যে আমরা একটু বললাম যেহেতু এটা স্টিগমাটাইজড, ডক্টর গোলাম মোস্তফা বললেন যে আসলে মানুষ আসলে এটা সমস্যা হলে কাকে বলবে, কার কাছে যাবে, কোথায় সমাধান আছে, এটি নিয়ে কিন্তু আবার এমন একটা জিনিস খোলামেলা বলতেও পারছে না। এবং এর ফলে কিন্তু আমরা অনেক রকম ভ্রান্ত ধারণা দেখি মানুষের মধ্যে, পার্টিকুলারলি পুরুষের যৌন স্বাস্থ্য নিয়ে অনেক রকমের ভ্রান্ত ধারণা বা বিশ্বাস আছে। বিভিন্ন কথা আমরা রাস্তায় ক্যানভাসার আছে তারা বলতে থাকে, অনেক রকম হোমিওপ্যাথ। এই ভ্রান্ত ধারণা সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা, যে কমনলি আমাদের সমাজে কি ধরনের এই ভ্রান্ত মনোযৌন ধারণাগুলো রয়েছে? এই ভ্রান্ত ধারণার পেছনে কিছু কারণও আছে। আমি ভ্রান্ত ধারণাগুলো বলার আগে একটু কারণটা বলি। দেখুন, যখন একজন
কিশোর কিশোরী বয়সন্ধিকালে প্রবেশ করে অথবা কিশোর কিশোরী থেকে যখন তারা প্রাপ্তবয়স্ক যুবক বা যুবতীতে পরিণত হয়, তাদের কিন্তু প্রপার কোনো সেক্স এডুকেশন, একাডেমিক যে সেক্স এডুকেশনের বিষয়টা, এটি কিন্তু আমাদের সিলেবাসে যতটুকু আছে তা অপর্যাপ্ত বলে আমি মনে করি। তারা আসলে ভালো কোনো নলেজ পায় না। তাদের নলেজ বা এই সম্পর্কিত তথ্য তারা পেয়ে থাকে বিভিন্ন বন্ধুবান্ধব, সিনিয়র অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে। এমনকি আমাদের পরিবারগুলোতেও কিন্তু খোলামেলা আলোচনা হয় না এসব বিষয় নিয়ে। কখনোই এই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা হয় না। তো এই কারণে তারা বিভিন্ন ভুল জায়গা থেকে তথ্যগুলি পেয়ে থাকে। তখন থেকেই তাদের মধ্যে একটা একটা করে ভুল ধারণা তৈরি হয়। তো আমি একটু ভুল ধারণাগুলি বলি যেটা আমরা ফ্রিকোয়েন্টলি ফেস করি। আমরা একটা ভুল ধারণা দেখি যে মাস্টারবেশন করার কারণে অনেক ধরনের সমস্যা হয়ে যায়। লিঙ্গ ছোট হয়ে গিয়েছে, অথবা যৌনতা কমে গিয়েছে, হারিয়ে গিয়েছে, শক্তি শেষ হয়ে গিয়েছে, অথবা এটার কারণে আমার পরবর্তীতে আর বিয়ে করতে অসুবিধা হয়ে যাবে বা আমি করতে পারবো না। এই ধরনের অনেকগুলি ভুল এবং ভ্রান্ত ধারণা কিন্তু প্রচলিত আছে। এরপরে ভ্রান্ত ধারণা যে প্রচলিত আছে এর মধ্যে অন্যতম হচ্ছে, অনেকেই মনে করেন যে হয়তো সেক্সুয়াল ইন্টারকোর্সটা এটা ঘণ্টাব্যাপী অথবা 30-40 মিনিট বা এর কমে হলে জিনিসটা পর্যাপ্ত হচ্ছে না, অপর্যাপ্ত হচ্ছে। দেখে এই ধরনের একটা এই অভিজ্ঞতা ধরনের মুভি দেখে, পর্ন দেখে তাদের মধ্যে এই ধারণাগুলি তৈরি হয়। আবার তাদের অনেক সময় মনে করে যে বিভিন্ন কারণে স্বপ্নদোষ হচ্ছে, সেটার কারণে তাদের যৌনতা কমে গিয়েছে, ধরনের হীনমন্যতায় ভুগে থাকে। এই ধরনের প্রচুর ভুল এবং ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে বিদ্যমান এবং সকল বয়সী মানুষের মধ্যে, কিশোর কিশোরী, যুবক যুবতী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, এমনকি বিবাহিত মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের ভুল ধারণা আছে। এবং সেটার ইম্প্যাক্ট আসলে আমরা দেখতে পাই যে একজন মানুষ লাইফ লং বিভিন্নভাবে এটার কারণে এই ভুল ধারণায় প্রভাবিত হয়ে থাকে। ডক্টর গোলাম মোস্তফা, আপনি আরো কিছু যোগ করবেন কিনা? ডক্টর তাইব ইবনে জাহাঙ্গীর অনেকগুলো বলেছেন। স্বপ্নদোষ মানেই মনে করে আমার সমস্ত মানে জীবনী এবং যৌবন শক্তি সব শেষ হয়ে যাচ্ছে, রাইট। আমার সিমেন্ট শেষ হয়ে যাচ্ছে, আমার ক্যালসিয়াম শেষ হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, বিয়ে করতে পারবো কি না, বিয়ে করলে ওয়াইফকে হ্যাপি করতে পারবো কিনা, সংসার টিকবে কি না, আমার বয়সের ছাপ পড়ে যাচ্ছে, অনেক রকম এটা নিয়ে হয়। হ্যাঁ, আমি বলি, খুব মজা করে বলি, যখন পেশেন্ট এসে বলে যে আমার অনেক স্বপ্নদোষ হয়, আমি বললাম কত মাসে 200 বার কি হয়? তখন বলে না 200 বার হয় না, তবে আমি বললাম মাসে 200 বার পর্যন্ত স্বাভাবিক। যদি 200 বার ক্রস করে তখন সেটা আমরা চিন্তা করবো। হ্যাঁ, আপনি 200 বার পর্যন্ত নিশ্চিন্তে থাকেন, কারণ স্বপ্নদোষ এমন সাধারণ একটা প্রক্রিয়া। এবং আমি পেশেন্টকে যেটা বলি, সংক্ষেপে যদি বলি, যে আপনার ধরেন একটা পাত্রে 200 ml পানি ধারণ ক্ষমতা আছে, আপনার যদি 250 ml তৈরি হয় এবং পাত্র ফাঁকা না থাকে, কি হবে? ওই 50 ml-টুকু থাকার তো জায়গা নেই, সেটাই পড়ে যাবে, থাকবে না ওইখানে। এটা যে রাতে যে বের হয়ে যাচ্ছে, এটা স্বপ্নদোষ। অর্থাৎ এটা কোনো চিকিৎসার দরকার নাই। প্রথম কথা হচ্ছে কোনো চিকিৎসার দরকার নাই, এটা আপনার সরাসরি কোনোভাবে কোনো ক্ষতি করে না। আপনি এটার জন্য যদি টেনশন করেন, খুব বেশি অ্যাংজাইটি ফিল হয়, তার জন্য যে অন্য মানসিক বিষয়ের কোনো শরীর খারাপ, মন খারাপ, চেহারা খারাপ হতে পারে, সেটা হতে পারে। সরাসরি এটা কখনো সমস্যা হয় না। আমি আরেকটা বলি, ওনারা অনেকে বলে তাহলে তো আমার সব শেষ হয়ে যাচ্ছে। আমি মনে হয় যে আমাদের যে একটা ছেলে মানুষের যে বীর্য তৈরি হয় বা যে শুক্রাণু বা সিমেন তৈরি হয়, সেটা তো বিভিন্ন গ্ল্যান্ড থেকে আসে, গ্রন্থি থেকে। আপনার মুখে যে লালা হচ্ছে প্রতিনিয়ত, আপনি জন্মের পর থেকে শুরু হয়েছে মুখের যে লালা, স্যালাভা বলি আমরা, আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত লালা তৈরি হতে থাকবে। প্রতিদিন প্রায় 1 লিটার মতো লালা আপনি তৈরি হচ্ছে, আপনি খেয়ে ফেলতেছেন। এটা কি কখনো আপনার শেষ হবে? এটা তো গ্রন্থি থেকে আসে, এটা গ্ল্যান্ড থেকে আসে। এটা যেরকম সারা জীবনে শেষ হওয়া সম্ভব নয়, তেমনই আপনার সিমেন্ট বা শুক্রাণু যেখান থেকে তৈরি হচ্ছে, এটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত কখনোই প্রতিনিয়ত তৈরি হচ্ছে, প্রতি মিনিটে তৈরি হচ্ছে, কখনো এটা শেষ হওয়ার কোনো সুযোগ নেই। অতএব এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আরেকটা হচ্ছে যে আমার প্রস্রাবের সাথে ধাতু বের হয়ে যাচ্ছে, এটা সম্পর্কে কি বলবেন? এটা তো আসলে আমার ধাতু বের হয়ে যাচ্ছে এবং আমি দুর্বল হয়ে যাচ্ছি, এবং সেম একই, তার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, না জানি তার অনেক মহামূল্যবান কোনো কিছু তার প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এটাও একটা বিষয় বলি আমরা, এটাও কালচারাল একটা প্রবলেম, যে এই ইন্ডিয়া, বাংলাদেশ, এই আশেপাশে এই বিষয়টা হয়, যেটাকে আমরা ধাত সিনড্রোম বলি, যে আসলে প্রস্রাব করতে গেলেই সমস্ত কিছু বের হয়ে যাচ্ছে। এটা খুবই সমস্যা, এবং ধাতু ক্ষয়, ধাতু রোগ, ধ্বজভঙ্গ, অনেক রকম গ্রাম অঞ্চলে অনেক রকম মানে এই টার্মগুলো পরিচিত আর কি। তো এটাতে অনেকে বিয়ে করতে ভয় পায়, অনেকে মনে করে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, একদম শেষ,
দুর্বল হয়ে যাচ্ছি, বিভিন্ন রকম ইয়ে হয়। তো এখানে আমি যেটা ওনাদেরকে বোঝাই, সংক্ষেপে যেটি সহজ করে বলি, সেটা হচ্ছে আপনার যে আমাদের যে প্রস্রাবের নালী, মানে উপরে যে অংশটা, নিচের অংশটা, সমস্ত যে মুখে থেকে যেরকম আমাদের বিভিন্ন রকম সিক্রেশন বের হয়, এরকম প্রস্রাবের নালী থেকেও বিভিন্ন রকম সিক্রেশন আসে, যেটাকে অনেক সময় ইউরিনের সেডিমেন্ট হিসেবেও আমরা প্রস্রাব পরীক্ষাগুলো পাই। তো এইটা কারো কারো সেডিমেন্টটা একটু বেশি, কারো গাঢ়, কারো পাতলা, কারো চুনের পানির মতো, কারো আরেকটু আঠালো, এটা হতে পারে। এটা কোনো ধাতু নয়, এটা কোনো বীর্য নয়, এটা কোনো ক্যালসিয়াম নয়, এটা কোনো শরীরের মানে মূল্যবান কিছু নয়। এটা আসলে কোনো বীর্য, ধাতু, শুক্রাণুর কোনো অংশ নয়। এটা যদি আপনার সারা বছরে বের হয়, সারা জীবনে যদি বের হয়, এটা কোনো ক্ষতি করে না। যদি আপনার অন্য এর পাশাপাশি যেমন প্রস্রাবে জ্বালা পোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া, বা ইনফেকশন হয়েছে বলে মনে করেন, বা ইদানিং তো আগে ছিল না, ইদানিং হঠাৎ করে হলো, বা আপনার কোনো রকমের আনপ্রোটেক্টেড ইন্টিমেট হওয়ার ইতিহাস আছে ইতিপূর্বে কয়েক সপ্তাহের মধ্যে, এরকম যদি ইতিহাস না থাকে, তাহলে এর জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করারও দরকার নেই, বা এরকম কোনো যদি ঝুঁকি না থাকে, কিছু করারও দরকার নেই। আমি একটা মজা করে বলি, তবুও তো অনেকে বলে যে না, আমার তো টেনশন না করে পারি না, আমার তো চলে আসে। আমি যখন বলি আপনি যখন প্রস্রাব করবেন, বা ওই সময়গুলোতে আপনি ছাদের দিকে তাকিয়ে প্রস্রাব করবেন, আপনি নিচের দিকে তাকানোর দরকার নেই, এদের খেয়াল করার দরকার নেই, কোনো চিকিৎসার প্রয়োজন নেই। ডক্টর তায়েব ইবনে জাহাঙ্গীর, আমরা ডক্টর গোলাম মোস্তফা স্যারের কাছ থেকে কিছু জিনিস জানলাম। আপনি আরেকটু বলবেন কি, এই যে আকৃতি নিয়ে একটা সমস্যা, আমরা এগুলো নানা রকম মজার বিজ্ঞাপন হিসেবে দেখতে পাই, এই বিষয়ে আসলে আমাদের অ্যাকচুয়ালি সায়েন্স কি বলছে, আর মানুষের ভ্রান্ত ধারণাটাই বা কি? এই বিষয়ে আমি মেডিকেল সায়েন্স যা বলে এটার একটা স্পষ্ট ধারণা দিতে চাই। দেখুন, পৃথিবীতে 800 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের আকার আকৃতি ডিফারেন্ট, আলাদা। একজন মানুষ এক এক রকম। এখন লিঙ্গ যে বিষয়টি, এটি তো সৃষ্টিকর্তা প্রদত্ত, এবং একজন মানুষের শরীরের সাথে, বৈশিষ্ট্যর সাথে মিল রেখে, অন্যান্য জিনিসের সাথে অনুপাত রেখেই তৈরি করা হয়েছে বা তৈরি হয়ে থাকে। সেক্সুয়াল প্লেজারের ব্যাপারটাতে এই আকৃতি কোনো রোল প্লে করে না, কারণ পার্টনারের সাথে আমার যে কম্প্যাটিবিলিটি, এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। সেই অনেকগুলি ফ্যাক্টরের কোনোটিতেই লিঙ্গের আকৃতির আসলে কোনো সুযোগ নেই। অতএব মেডিকেল সায়েন্সের স্পষ্ট ধারণা হচ্ছে, সত্যি কথা, এখানে বড় ছোট, মোটা চিকন বা আকার আকৃতির সাথে সরাসরি সম্পর্কিত নয়। এরপরেও অনেকে এই বিষয়টি নিয়ে লো কনফিডেন্সে ভুগতে থাকেন। এই ভুল ধারণাগুলি কিন্তু জন্মায় আসলে বিভিন্ন ধরনের পর্ন আসক্তি থেকে বা পর্ন দেখে। আপনারা জানেন যে এই জিনিসগুলি কখনো কখনো হয়তো যেভাবে দেখানো হয়, ব্যাপারটাকে হয়তো সেখানে কোনো সার্জারি হয়েছে, কোনো ওষুধ ব্যবহার করা হয়েছে, বা জিনিসটাকে আকর্ষণীয় করার জন্য দেখানো হয়েছে, কিন্তু প্রপার সেক্স এডুকেশন না থাকার কারণে আমাদের মধ্যে এই ভুল ধারণাগুলি ব্রেনের ভিতরে ঢুকে যায়। পার্টনারের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, সাইকোলজিক্যাল বন্ডিং যদি ভালো হয়, এবং প্রপার সেক্স এডুকেশন যদি থাকে, দ্যাট ইজ এনাফ ফর এভরিথিং। থ্যাংক ইউ। এখানে আমি একটা জিনিস যোগ করতে আমি চাই। আপনার কাছে এটা অবশ্যই শুনবো। আমাদের একটা বিরতির সময় এসেছে, আমি বিরতির পরে আপনার কাছে ফিরবো। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর গোলাম মোস্তফা স্যার, আপনি কিছু একটা বলছিলেন বিরতির আগে, প্লিজ। বিভিন্ন জায়গায় মুখরোচক কিছু অ্যাড দেখা যায়, যে এই তেল মালিশ করলে, ওই ওষুধ খেলে, এই পদ্ধতি করলে, অমুক করলে, সমুক করলে, অনেক রকম হয়। এগুলো আমি বলবো একদম ফালতু, মানে প্রতারণা ছাড়া কিছু নাই। কোনোভাবে কোনো মালিশ করে, কোনো ওষুধ খেয়ে, কোনো ইঞ্জেকশন দিয়ে পেনিস বড় করা সম্ভব নয়। এটার জন্য টেনশন করার কোনো দরকারই নেই, কোনো ডাক্তারের কাছে যাওয়ারই দরকার নেই। কিন্তু যদি কেউ যদি মনে করে না, আমি তবু কোনো কথা শুনতে চাই না, আমি বড় করেই ছাড়বো, তাহলে বলবো এই যেগুলো শোনেন মুখরোচক বিষয়গুলো একটাও করবেন না। উপকার তো পাবেন না, বরং আপনার ক্ষতি হবে। দুইভাবে চিকিৎসাটা করা যেতে পারে। একটা হচ্ছে সেটা যদি পিউবার্টির আগে হয় বা বয়সন্ধিকার আশেপাশে, তখন অবশ্যই হরমোন ডাক্তারের সাথে দেখা করে সেটা ঠিক করে, এবং পরবর্তীতে হরমোন ডাক্তারের সাথে মানে যোগাযোগ রেখে এন্ডোক্রাইন বিশেষজ্ঞের সাথে, তারপর ইউরোলজিস্ট সেটা সিদ্ধান্ত নেবে কী করবেন। হ্যাঁ, এবং সেটা পেনিস বড় করে একমাত্র চিকিৎসাই হচ্ছে যদি পিউবার্টির সময় হরমোন থেরাপি, আর যদি পিউবার্টির পরে হয় বা অ্যাডাল্ট বা 30-35 বছর বয়সে, সেক্ষেত্রে অবশ্যই একজন ইউরোলজিস্ট এই ব্যাপারে অপারেশনের মাধ্যমে ঠিক করবেন। আমরা মনে হয় ভ্রান্ত ধারণাগুলো নিয়ে বেশ কিছু জানতে পারলাম। তো আমি এই প্রশ্নতে আপনার কাছে প্রশ্ন আমি আগে একবার করেছি,
আমরা একটু বিস্তারিত এই বিষয়টা আবার আপনার কাছে জানতে চাচ্ছি, যে হচ্ছে লক্ষণগুলো, এই যে পুরুষরা আপনাদের চেম্বার পেশেন্ট দেখছেন, তারা কি কি ভাবে প্রেজেন্ট করে, কি বলে এসে আসলে সাধারণ মানুষের মধ্যে তাদের সমস্যাটাকে কিভাবে প্রকাশ করে? যদি আমি প্রথমে যদি একটা ডিসঅর্ডারের কথা বলি, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত অসুখ। সরাসরি পেশেন্ট আসে বলে যে আমার ইন্টিমেট হওয়ার সময় আমার প্রাইভেট পার্ট শক্ত হচ্ছে না, বা শক্ত আগে হচ্ছিল ইদানিং হচ্ছে না, বা প্রথম থেকেই হচ্ছে না, অথবা আমার বিভিন্নভাবে হয় বিয়ের আগে বিয়ের পর। আমি যদি সংক্ষেপে বলি যে আসলে কখন আমরা সেটিকে ডিসঅর্ডার বলবো, অসুখ বলবো, কখন ডাক্তারের কাছে যাব, একজন পেশেন্ট কখন যাবে আর কথায়, সেটা যদি বলি, একজন মানুষ যখন তার সেক্সুয়াল লাইফে অ্যাক্টিভ হন, আমি বলি অ্যাক্টিভ মানে নিয়মিতভাবে সেক্স করেন, একজন সেক্স মানে ফিক্সড একজন পার্টনার তার সাথে রয়েছেন, এবং এটা যদি নিয়মিতভাবে উনি সেক্সের মধ্যে অ্যাক্টিভ থাকেন, প্রতিবারে যদি ওনার সমস্যাটা হয়, কি সমস্যা, ইন্টিমেট হতে গেলে ওনার পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না, যে এটার জন্য কনজুগাল লাইফ বা নিজস্ব ব্যক্তিগত জীবনে তার সমস্যা হয়, তখন সেটাকে আমরা বলবো ডিসঅর্ডার বা ইরেকটাইল ডিসফাংশন, মানে উত্থানজনিত অসুখ। আর কি কি লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে? আর হচ্ছে একটা দ্রুত বীর্যপাত, যেটা সব থেকে কমন, উত্থানজনিত সমস্যা থেকেও এটা কমন। দ্রুত বীর্যপাত কখন বলবো আর কখন বলবো না, এটা যদি আমি বলি, কারণ বলবো নাটা খুব ইম্পর্টেন্ট। কখন বলবো, একটা হচ্ছে একইভাবে যে 6 মাস ধরে একজন নির্দিষ্ট কোনো পার্টনারের সাথে নিয়মিতভাবে ইন্টিমেট হতে গেলে যদি 1 মিনিটের পূর্বেই বীর্য এটা বের হয়ে যায়, এবং প্রায় প্রতিবারই হয় বা 70 ভাগের বেশি হয়, এবং 6 মাস ধরে হয়, তখন সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলবো। এবং এর জন্য তার সংসার যদি অশান্তি হয়, নিজের ব্যক্তিগত জীবনে কষ্ট হয়, অবশ্যই চিকিৎসা লাগবে। ভিতরে যতটুকু না এটা মানে ভুল ধারণা দূর করার কথা, আরও ভুল ধারণা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে, নিজের আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে, অ্যাংজাইটি বাড়াচ্ছে এক কথায়। তো এগুলো আসলে শুধু পর্নের পাশাপাশি এই সামাজিক সচেতনতার নামে কিছু বিষয়গুলো কিন্তু আমাদের অ্যাংজাইটি বা মানে আমাদের ভুল ধারণা অনেকটা বাড়িয়ে দিচ্ছে, যেটা আসলে আমাদের জন্য কারোর জন্যই ভালো নয়। আর আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে আর কী কী অসুখ হতে পারে বা কী কী ডিসঅর্ডার আসে, যদি আরও সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আগ্রহজনিত সমস্যা। পুরুষের এটা খুবই বিষয়, খুব কমন, বিশেষ একটা বয়সের পরে এটা খুবই কমনলি দেখা যায়, মানে সেক্স করতে ইচ্ছা করে না, কল্পনাও আসে না, বা ফ্যান্টাসিও হয় না, বা কোনো রকমের মানে এই ব্যাপারে কোনো আগ্রহ নাই, এটা হতে পারে। আবার অর্গাজম হচ্ছে না, ইন্টিমেট হচ্ছে কিন্তু যথেষ্ট অর্গাজম বা একটা আনন্দের যে একটা বিষয়, সর্বোচ্চ আনন্দের যে একটা তৃপ্তির একটা বিষয়, সেটা হচ্ছে না, ইজাগুলেশন হচ্ছে না, বীর্য বের হচ্ছে না। এভাবে আমি যদি সংক্ষেপে বলি, তাহলে এইগুলো হচ্ছে সবথেকে কমন। থ্যাংক ইউ ডক্টর গোলাম মোস্তফা। আমরা অনেক কিছুই জানতে পারছি। আমাদের আরেকটা বিরতি নেবার সময় এসছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর তায়েব ইবনে জাহাঙ্গীর, আপনি আমাদেরকে এবার কারণ নিয়ে যদি একটু বলেন, যে আসলে কেন হচ্ছে এই ধরনের পুরুষের নানা রকম মনোযৌন সমস্যার কারণগুলো কি কি? অনেকগুলি কারণ আছে। এই কারণগুলিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল কারণ, এবং দেখা যায় যে শতকরা 90% বা তারও বেশি আসলে মানুষের এই সমস্যাটা হয় সাইকোলজিক্যাল। আরেকটি কারণ হচ্ছে শারীরিক কারণ, বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল বা মেডিকেল প্রবলেমের কারণে হতে পারে। 3 নাম্বার হচ্ছে সম্পর্কজনিত কারণ, যদি পার্টনারের মধ্যে সম্পর্কজনিত সমস্যা থাকে সেটি একটি কারণ। এছাড়া কিছু সোশ্যাল কালচারাল কিছু ফ্যাক্ট আছে, এবং আরও অন্যান্য কিছু সমস্যা আছে। সাইকোলজিক্যাল যে কারণগুলি আছে, সাইকোলজিক্যাল কারণের মধ্যে অন্যান্য বিভিন্ন ধরনের মানসিক সমস্যা, যেমন যদি একজন মানুষের অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, সে যদি সর্বদা এই অ্যাংজাইটি অথবা সে সবসময় হাইপার, সবসময় টেনশন, দুশ্চিন্তা, অস্থিরতা, উদ্বেগজনিত রোগের মধ্যে থাকে, তাহলে কিন্তু তার সেক্সুয়াল পারফরমেন্স খারাপ হবে বা এ ধরনের বিভিন্ন সমস্যায় সে আক্রান্ত হবে। 2 নাম্বার হচ্ছে ডিপ্রেশন। কারো যদি বিষণ্ণতাজনিত রোগ থাকে, মানসিক সমস্যা থাকে, তারও এটা যৌন জীবনে মারাত্মকভাবে এফেক্ট করবে। এছাড়াও আরও অনেকগুলি সাইকোলজিক্যাল ইস্যুস আছে, সেই ইস্যুগুলির কারণে কিন্তু আসলে সেক্সুয়াল লাইফ মারাত্মকভাবে হ্যাম্পার্ড হতে পারে। এখন যদি আমরা শারীরিক কারণগুলি নিয়ে কথা বলি, অনেক ক্রনিক ডিজিজ আছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার। কোনো কারণে যদি এগুলি আনকন্ট্রোলড হয়, যে রোগ আছে কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা গ্রসলি আনকন্ট্রোলড হয়ে গেছে, তখন এটা যৌন জীবনে
একটা প্রভাব তৈরি করতে পারে। এছাড়াও কখনো কখনো দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা, লিভারের অসুখ, টেস্টোস্টেরন বা হরমোনজনিত সমস্যা বা অন্যান্য হরমোনের সমস্যা একটা সমস্যা তৈরি করতে পারে। কখনো কখনো দেখা যায় একজন মানুষ বিভিন্ন কারণে হয়তো কোনো সাবস্টেন্স নিচ্ছে, নেশা করছে, ধূমপান করছে, গাঁজা খাচ্ছে বা কোনো কিছু ওষুধ ব্যবহার করছে, সেটার কারণেও কিন্তু এটা তার শরীরে একটা মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং যৌন জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। 3 নম্বর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রিলেশনশিপ বা সম্পর্ক। একজন হাজব্যান্ড ওয়াইফের যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে যত কিছুই হোক না কেন, সাইকোলজিক্যালি সে ওয়েলবিং হোক, ফিজিক্যালি তারা দুজনেই ফুল ফিট হোক, সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে সেক্স লাইফ কখনোই ভালো হবে না। এই জন্য বিভিন্ন ধরনের যে সম্পর্কজনিত জটিলতাগুলি অ্যারাইজ করে, এটা আসলে যৌন জীবনে মারাত্মকভাবে একটা প্রভাব তৈরি করতে পারে। আর একজন মানুষ দেখুন একজন মানুষ সে একটি সমাজে বাস করে, তার একটি আর্থ-সামাজিক অবস্থা আছে, স্ট্যাটাস আছে এবং বিভিন্ন মানুষজনকে নিয়ে সে পরিবার পরিজন হিসেবে থাকে। অন্যান্য ডোমেইনে যদি কোনো প্রবলেম থাকে, হয়তো তার কোনো একটা ফিনান্সিয়াল ডেপ্থ আছে অথবা পারিবারিক অন্য কোথাও কোনো সমস্যা আছে, সেগুলির ইম্প্যাক্ট কিন্তু এই যৌন জীবনে পড়তে পারে। তো আমার মনে ওষুধের হয় কি ভূমিকা আছে? এই যে আপনি শারীরিক সমস্যার কথা বলছেন, একই সঙ্গে অনেকে ডায়াবেটিস ওষুধ খায়, প্রেশার ওষুধ খায়। এক্স্যাক্টলি আমি এটি বলতে চাচ্ছিলাম যে এরপরেও আরেকটি জিনিস যেটা আছে সেটি হচ্ছে কখনো কখনো কিছু কিছু প্রয়োজনীয় ওষুধও আমাদের মধ্যে সেক্স কমিয়ে দেওয়ার মতো একটি প্রবণতা তৈরি করতে পারে বা আগ্রহ কমিয়ে দেওয়ার মতো একটি প্রবণতা তৈরি করতে পারে। যেমন হাইপারটেনশনের কিছু ওষুধ আছে যাদের ক্ষেত্রে এই সাইড ইফেক্টগুলি দেখা দেয়, ডায়াবেটিসের কিছু ওষুধ আছে, হরমোনের কিছু ওষুধ আছে। এই ওষুধগুলি নেগেটিভ একটি ইম্প্যাক্ট তৈরি করতে পারে, তবে এখানে ভালো ব্যাপার হচ্ছে এই ওষুধগুলির ভালো বিকল্পও আছে। যদি কখনো ডিটেক্ট করা যায় যে এই ওষুধের কারণে তার সেক্স সমস্যা হচ্ছে, এটা রিপ্লেস করা যেতে পারে এবং এটা ডোজ অ্যাডজাস্ট করলে আবার এটা ঠিক হয়েও যেতে পারে। থ্যাংক ইউ ডক্টর তায়েব। ডক্টর গোলাম মোস্তফা স্যার, আপনার কাছে আসছি যে ডক্টর তায়েব যেগুলো বলছিলেন, এর পাশাপাশি যদি আমরা বলি যে আমাদের প্রচুর কুসংস্কার আছে, যেগুলো এই ভ্রান্ত ধারণার কথা আমরা শুরুতেই বলেছি, অনেকটা দারিদ্র একটা হয়তো বড় কারণ। এগুলো আসলে কিভাবে এই পুরুষের মনোযৌন সমস্যাকে প্রভাবিত করছে বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে কুসংস্কার বিভিন্নভাবে আমাদের মানে বিষয়টাকে প্রভাবিত করে। একজন মানুষ যদি মনে করে আমার নিজের সেলফ এস্টিম যদি খুব বেশি লো থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমি একটা মানে ইন্টিমেট হতে যাচ্ছি, আমি নিজেকে খুব ছোট, ডাউন, শারীরিকভাবে বা যোগ্যতার দিক দিয়ে খুব ডাউন ফিল করতেছি স্বাভাবিকভাবে। তখন কি করব আমি? যখন ইন্টিমেট হতে যাবে একজন মানুষ, তখন কিন্তু সে নিজেকে ওইভাবে প্রমাণ করার যে একটা ভীতি, যে নিজেকে সক্ষম দেখানোর, যোগ্যতা দেখানোর যে একটা এক্সট্রা লোড, তখন সে নিতে পারবে না। এটাও একটা বিষয়। তো একটা মানুষের পেনিসের সাইজ নিয়ে বা যদি সে সবসময় হীনমন্যতায় ভোগে যে আমি তো নিজেকেই নিজে শেষ করে ফেলছি, আমি তখন আর যথেষ্ট সেই আসল পুরুষ আর নাই, হ্যাঁ, তখন আমি কিভাবে আমি ইন্টিমেট হব? এই যে নিজে থেকেই যখন একটা মানুষ নিজেকে আগেই, যেমন ফুটবল খেলার ক্ষেত্রে যদি দেখেন বা ক্রিকেট খেলার দিকে দেখেন, মাইন্ড গেম তো একটা বড় গেম। যে কোনো খেলার ক্ষেত্রে কি দেখা যায় যে একটা মানুষ যদি আগেই মাইন্ডসেট করে ফেলতে পারবো না, আমার প্রতিপক্ষ বা যার সাথে আমি মনে হয় এই ব্যাপারে যথেষ্ট ভালো হবে না, স্বাভাবিকভাবে সে আগে থেকে কিন্তু মাঠের আগেই হেরে যায়। কিন্তু সেই ইন্টিমেট হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা কাছাকাছি। এমনকি আমাদের সমাজে যে সেক্সকে একটা জয় পরাজয়ের একটা ব্যাপার, এক্স্যাক্টলি এই পৌরুষের ব্যাপার, যে সে এটা বোধহয় একটা শক্তির সাথে একটা সম্পর্ক, এখানে জিতে যে সে বোধহয় না হলে হেরে গেল বা জিতে গেল, এই মানসিকতাগুলো কি নানাভাবে প্রভাবিত করে? এটা খুবই সুন্দর কথা বলছেন যে এই যে হেরে যাওয়া প্রতিপক্ষ 2 ম্যাচ, এইটা খুবই ক্ষতি করে এবং খুবই প্রভাব ফেলে। এবং এই যে বিড়াল মারার যে একটা আমাদের সমাজে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে বিড়াল মারার বিষয়, বাসরাতে বিড়াল মারতে হয়। আমি বলি যে বাসরাতে বিড়াল বা কোনোটাই মারার দরকার নেই। এই যদি খেলা হিসেবে ধরেন, যেটা আপনি প্রতিপক্ষ ফ্রেন্ডলি ম্যাচ যদি বলেন, এই খেলায় দুজনকে জিততে হবে। কোনো একজন হেরে গেলে, কোনো একজন জিতে গেলে এই খেলায় দুজনেই হেরে যাবে। এই খেলা যদি খেলা হিসেবে দেখতে চান তাহলে বুঝতে হবে যে দুজনকে আমাদের জিততে হবে। এই মাইন্ডসেট নিয়ে যদি আগে থেকে যায়, সে তো আগেই নিজেকে ওই নেগেটিভভাবে চিন্তা করে। আর দারিদ্রটা তো অবশ্যই একটা ফ্যাক্টর। আমাদের যদি স্ট্রেসের মধ্যে বলি তো অবশ্যই ইকোনমিক্যাল বিষয় বা দারিদ্রতা একটা তো মানুষের লাইফে বড় একটা স্ট্রেস। হ্যাঁ, একটা মানুষ দারিদ্রতা একটা স্ট্রেস, আর দারিদ্রতা থেকে কাটিয়ে ওঠার জন্য যে একটা মানসিক লোড, ফিজিক্যাল লোড হয়,
সামগ্রিকভাবে, সেটা আরও স্ট্রেস তো আরও বাড়িয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এই স্ট্রেস যদি একটা মানুষের দারিদ্রতা তো আসলে হুট করে চলে যায় না, দীর্ঘমেয়াদী একটা স্ট্রেস। এবং সেক্সের ক্ষেত্রে যদি সাইকোলজিক্যাল কোনো বিষয় একটা দুটোর মধ্যে থাকে, তাহলে 3 নম্বরে কিন্তু স্ট্রেস আছে। প্রথমে হচ্ছে ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এবং এর পরবর্তী আসে স্ট্রেস। স্ট্রেসটা মানে সেক্সের সামগ্রিকভাবে ক্ষতি করে। দীর্ঘমেয়াদী স্ট্রেস থাকলে সেটা দারিদ্রতা হোক বা অন্য কোনো বিষয় হোক, সেখানে স্ট্রেসটা কী হয়, আমাদের কর্টিসল লেভেলটা বাড়িয়ে দেয়। কর্টিসল বেড়ে গেলে আমাদের আগ্রহ কমে, ইরেকশনের সমস্যা হয়, মানে সমস্ত কিছু হতে পারে, পুরুষেরও হয় এবং সেটা মেয়েদেরও কিন্তু স্ট্রেস বা দারিদ্রতা হোক বা যেটাই হোক, এটা অনেক বেশি প্রভাব ফেলে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ বিরতিতে যাওয়ার সময় এসছে, আমরা তারপরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। অপসনি ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর তায়েব ইবনে জাহাঙ্গীর আপনার কাছে আসছি যে এই যে তাহলে আমরা অনেক সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, কারণ, লক্ষণ, হ্যাঁ, তো চিকিৎসার অংশে যদি আসি, যে এই চিকিৎসাটা কারা করবেন? আপনিই বলেছেন যে সাইকোলজিক্যাল কারণ হচ্ছে 90%-এর বেশি, কিন্তু এটা কি শুধুমাত্র তাহলে সাইকিয়াট্রিস্টরাই করবেন নাকি অন্য ডিসিপ্লিন ইনভলভ হতে পারে? কারণ মানুষের মধ্যে কিন্তু এটাও একটা যে আমি ডাক্তার দেখাবো, কিন্তু কোন ডাক্তারের কাছে যাব সে আমাকে সঠিক চিকিৎসাটা উপহার দিতে পারে। প্রথমত এই সমস্যার জন্য একজন চিকিৎসক তাকে চিকিৎসা করবে, এটি হচ্ছে প্রথম কথা। কেন এই কথাটা এভাবে বলা, এই ব্যাপারটা আমরা আগে আলোচনা করেছি যে এই সেক্সুয়াল প্রবলেম নিয়ে অনেক কুসংস্কার আছে। বাংলাদেশে এত মানুষ, 16 কোটি মানুষের পক্ষে সবার বিশেষজ্ঞ চিকিৎসা নেওয়া সম্ভব না। কিন্তু যদি চিকিৎসা নিতে হয়, পরামর্শ নিতে হয়, উনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক ব্যতীত অন্য কেউ এই বিষয়ে চিকিৎসা করতে গেলে সেটা হিতে বিপরীত হবে এবং উচিত হবে না। আমরা একজন চিকিৎসকের পরামর্শ নিব, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, যেহেতু এই কারণগুলির মধ্যে 90% বা তারও বেশি কারণ আসলে সাইকোলজিক্যাল, এজন্য সাইকিয়াট্রিস্ট এটির জন্য চিকিৎসক হিসাবে প্রাধান্য পাবেন এবং এই চিকিৎসায় এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ, ইউরোলজিস্ট যারা, তারাও সমানভাবে ভূমিকা রেখে থাকেন। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে একজন বিশেষজ্ঞ হিসেবে মেডিসিন বিশেষজ্ঞ বা অন্যান্যরাও চিকিৎসা করে থাকেন। তো এটা আসলে একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। যেমন বিদেশে দেখবেন যে সেক্সুয়াল মেডিসিন আছে বা সেক্সুয়াল হেলথ আছে, ওখানে একটা টিমে সবাই কাজ করে। তো আমাদের দেশেও এটা ডেভেলপ করছে বা আমরা সাইকিয়াট্রিতেও সেক্সুয়াল মেডিসিনটা চলে আসছে। এখন পরবর্তীতে এগুলি হয়তো আরও সুপার স্পেশালাইজড হবে। সেই পর্যন্ত একজন সাইকিয়াট্রিস্ট, একজন এন্ডোক্রাইনোলজিস্ট, একজন নিউরোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ এবং অন্যান্য চিকিৎসক যারা সবাই চিকিৎসা করতে পারে। ডার্মাটোলজি, যেমন অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষ ভাবে যে এই ধরনের যৌন সমস্যা কেবলমাত্র ডার্মাটোলজিস্টরাই দেখবেন, যেমন তাদের ক্ষেত্রে অনেক সময় লেখা থাকে চর্ম যৌন বিশেষজ্ঞ। জি, ডার্মাটোলজিস্টের এখানে রোলটা কেমন হতে পারে? দেখুন, ডার্মাটোলজিস্টরা তো অবশ্যই তারা সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলি, এটির জন্য বিশেষজ্ঞ চিকিৎসক বা ডাক্তার। এখন বাংলাদেশের বাস্তবতায় যেটি হয় যে মানুষ তো আসলে জানে না যে সে কোথায় যাবে, তারা মানে এই চিকিৎসাগুলি নেওয়ার জন্য একজন স্কিন বিশেষজ্ঞের কাছে যান এবং আমি মনে করি যেহেতু তারা প্রচুর রোগী পান, তাদেরও কিন্তু একটি ভালো অভিজ্ঞতা আছে এই চিকিৎসার ক্ষেত্রে। সেক্সুয়াল ডিসঅর্ডার বা ডিসফাংশনের চিকিৎসাগুলি তারাও ভালো দিয়ে থাকেন। সো তারাও এখানে যুক্ত হতে পারেন আমি মনে করি, যদিও তারা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলির জন্য বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের এই টিমে সাইকিয়াট্রিস্ট, ইউরোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, ডার্মাটোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, আমি মনে করি সবাই একটা টিম হয়ে কাজ করতে পারে। থ্যাংক ইউ ডক্টর গোলাম মোস্তফা স্যার। এবার আপনি যদি আমাদেরকে একটু বলেন যে তাহলে সেই চিকিৎসাটা কি, আসলে মোটা দাগে কী ধরনের চিকিৎসা আসলে অ্যাভেলেবল? আচ্ছা, থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। যেহেতু আগে আমাদের কারণ খুঁজে বের করতে হবে, হ্যাঁ, যে আসলে আমাদের একটা পেশেন্টের যে সেক্সুয়াল প্রবলেম হচ্ছে কী কারণে হচ্ছে, এটা কি সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, না সাইকোলজিক্যাল ফিজিক্যালের দুইটার কারণ মিক্সচার, সেই কারণটা খুঁজে বের করে সে অনুযায়ী চিকিৎসা হবে। যেমন ধরুন, হাজব্যান্ডের সম্পর্ক ভালো নাই, উঠতে বসতে জ্ঞানজাম, ঝগড়া, একজন একজনকে অপমানজনক কথাবার্তা, মানে প্রায় লেগে আছে, কোনো হেলদি সম্পর্ক না, এবং সেক্সুয়াল বিষয়টা তার মধ্যে একজন আরেকজন খুব নেগেটিভ কমেন্ট করতেছে, খুব বাজেভাবে অপমান করতেছে এবং কোনোভাবে সাপোর্ট করতেছে না। এইখানে যদি আপনি হাজার চিকিৎসা ওষুধ দেন, এটা কাজ করার কথা না। সেখানে অবশ্যই এই সম্পর্কটা কীভাবে ভালো করবেন
তার জন্য ব্যবস্থা নিতে হবে। সেটা কাপল থেরাপি হোক বা কাপল থেরাপি পরবর্তী কাপল থেরাপির পাশাপাশি সেক্স থেরাপি হোক, সেগুলো অবশ্যই এটা কারেকশন লাগবে। এখন একটা মানুষ ডিপ্রেশনে আছে, সে ডিপ্রেশনের চিকিৎসা লাগবে। অ্যাংজাইটি অনেক বেশি, সে অ্যাংজাইটি চিকিৎসাও দিতে হবে। স্ট্রেস কোপিং অ্যাবিলিটি বাড়াইতে হবে, বা এক কথায় সাইকোলজিক্যাল যদি কোনো তার বিষয়গুলো থাকে তার ইন্টারভেনশন লাগবে। সেটা কাউন্সেলিং এবং ওষুধ বা প্যারালারি দুটো একসাথে চলতে পারে একসাথে। এরপরে যদি ফিজিক্যাল যদি কোনো কারণ থাকে, সেই কারণের চিকিৎসা লাগবে। যেমন এখানে অনেক ফিজিক্যাল কারণ ডাক্তার টাইপ বলছেন অলরেডি। এখানে একটা বিষয় যদি 1 নম্বর যদি বলতে যাবে, ডায়াবেটিসের কারণে দেখা যায় টাইপ 2 ডায়াবেটিস যাদের জীবনে কোনো না কোনো সময় সেক্সুয়াল প্রবলেম হবে। বলা হয় 86% টাইপ 2 ডায়াবেটিসের মানুষ কোনো না কোনো সময় ইরেকশনের সমস্যা থেকে অন্যান্য সমস্যায় ভুগে থাকেন। আর যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নাই আর যাদের কন্ট্রোলে আছে, তাদের তুলনায় যাদের কন্ট্রোলে নাই, ডায়াবেটিক ইরেকটাইল প্রবলেম থেকে অন্য সেক্সুয়াল হওয়ার প্রবলেম হওয়ার সম্ভাবনা 11 গুণ বেশি। 11 গুণ, মানে সেটা কল্পনা করা যায় না। অতএব আমি একটা উদাহরণ দিলাম, এটা তো অবশ্যই কন্ট্রোল করতে হবে। সেজন্য আপনি একজন পেশেন্ট যার আন্ডারে আছেন ডায়াবেটিস, সে যোগাযোগ রাখবে, ফলো আপ রাখবে, বা শারীরিক অন্যান্য অসুখ, ঔষধ, নেশা যেগুলো চিকিৎসা লাগবে। পাশাপাশি আমরা সেই চিকিৎসার পাশাপাশি আমরা ওষুধের ভূমিকা রাখি। যেমন ইরেকশনের সমস্যার জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, কিছু ওষুধ একটু লম্বা টাইম, কিছু ওষুধ অন ডিমান্ড বেসিসে, সেই প্রিমেচুর ইজাকুলেশনের ক্ষেত্রেও তাই, বা ডিজায়ার কম, সেখানেও কারণ যদি থাকে হরমোনের সমস্যা, অবশ্যই হরমোনের চিকিৎসা লাগবে। অনেকে আবার এখানে একটা বিষয় বলে রাখি যে আসলে টেস্টোস্টেরন একটা হরমোন, যেটা আমরা সবাই জানি যে সেক্স হরমোন, এবং এটাকে আমরা অনেক অতিমাত্রায় গুরুত্ব দিয়ে ফেলি। টেস্টোস্টেরন একটু কম বা বর্ডার লাইনে আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কোনো সাপ্লিমেন্ট নেওয়া শুরু করি, যেটা মোটেও ভালো নয়। এবং এমনও দেখা যায় যে একটা মানুষ বিয়েই করে নেই বা সেক্সুয়ালি সে অ্যাক্টিভ না, কিন্তু টেস্টোস্টেরন হরমোন নেওয়া শুরু করছে, এবং ওরালি, যেটা আসলে মোটেও স্বাস্থ্যকর নয় বা সঠিক একজন নয়। চিকিৎসকের পরামর্শেই তিনি আসলে চিকিৎসা নেবেন এবং তার কারণ নির্ণয় করে সেটি মানসিক নাকি শারীরিক সেভাবে তাকে চিকিৎসা নিতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে আলোকিত করবার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনবার জন্য। আমরা এটাই চাইছি যে এগুলো নিয়ে আলোচনা হোক, আমাদের যে সোশ্যাল স্টিগমা, ট্যাবু আছে সেগুলো ভেঙে যাক, এবং আমরা বিজ্ঞানসম্মত ধারণাগুলো লাভ করি এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা নিতে সচেষ্ট হই। আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।